নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করব প্রথম ভাব বা ফার্স্ট হাউস নিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা হয়তো অনেকেই চ্যানেলটি দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আরেকবার আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু করি। প্রথম ভাব অর্থাৎ ফার্স্ট হাউস। কোনো জাতক যদি মেষ লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে এই ঘরটাই হচ্ছে ওনার ফার্স্ট হাউস। আবার কোনো জাতক যদি ধনু লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে তার জন্য এই ঘরটা ওনার হবে প্রথম ঘর বা ফার্স্ট হাউস। তাই জাতকের লগ্নের ওপরে নির্ভর করে তার প্রথম ঘর কোনটা। লগ্নের ঘরকেই প্রথম ঘর বলা হয়। এই প্রথম ভাব বা প্রথম ঘর, একে অন্যভাবে আত্মভাব, লগ্নভাব বা তনুভাবও বলা হয়। এই ঘর থেকে আমরা শরীর ও স্বাস্থ্যের কথা বলতে পারি, ব্যক্তিত্ব ও আচরণের একটা আইডিয়া পাই যে মানুষের ব্যক্তিত্ব কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে। আত্মবিশ্বাস ও মনোভাবও আমরা এই ঘর থেকেই পেয়ে থাকি। এছাড়া গায়ের বর্ণ কি হবে, আকৃতি কি হবে, যশ কেমন থাকবে, মস্তক অর্থাৎ মাথা তার কেমন হবে, গায়ের রং কেমন হবে, মস্তক ও তৎসংলগ্ন অংশের গঠন কেমন হবে, এই পুরো ব্যাপারটা আমরা আত্মভাব বা তনুভাব থেকে পাই। এবার আসি জীবনের বিভিন্ন ক্ষেত্রে। যেমন শরীরের গঠন ও ফিটনেস আমরা এই ঘর থেকে পাই। মানুষটা কর্মতৎপর হবে না লেজি হবে, খুব অ্যাক্টিভ হবে না লেজি হবে। তার মনোভাব, সে একটু ভীতু প্রকৃতির হবে না বেশ ডাকাবুকো ধরনের হবে। তার আত্মবিশ্বাসের লেভেলটা কেমন থাকবে, সেটাও আমরা এই ঘরের গ্রহের অবস্থান বা এই ঘরের যিনি অধিপতি তার থেকে আমরা জানতে পারি। পরিচয়, তার সামাজিক ইমেজ কেমন থাকবে, লোকে সমাজে তাকে কিভাবে দেখবে। সাধারণত মেষ রাশি বা মেষ লগ্নে জন্ম হলে ব্যক্তি সাহসী ও উদ্যমী হন। বৃষ রাশিতে জন্ম হলে ধৈর্যশীল ও স্থিতিশীল হন। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি লগ্ন নিয়ে একটা সিরিজ প্রথমেই শুরু করেছিলাম। যদি আপনারা সেগুলো না দেখে থাকেন, অনুরোধ রইল একবার ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো ডিটেলে দেখে নেওয়ার। মিথুন রাশির জাতক বুদ্ধিদীপ্ত ও চটপটে হয়। কর্কট লগ্নের জাতক সংবেদনশীল ও আবেগপ্রবণ হন। সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক নেতৃত্ব প্রিয় ও আত্মবিশ্বাসী হন। কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশ্লেষণধর্মী ও বাস্তববাদী হন। তুলা লগ্নের জাতক জাতিকারা সৌন্দর্য প্রেমী এবং কূটনীতিক হন। বৃশ্চিক রাশির আবেগী ও রহস্যময়। ধনু রাশির মুক্ত মনা ও ধর্মপ্রাণ হয়ে থাকেন। মকর লগ্নের জাতকরা কর্মঠ ও মিতব্যয়ী হয়ে থাকেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবনী ও স্বাধীনচেতা হয়ে থাকেন। মীন লগ্নের জাতক জাতিকারা কল্পনাপ্রবণ ও সহানুভূতিশীল হয়ে থাকে। আমরা যে ঘরটার প্রথম ঘর বা ফার্স্ট হাউস বা লগ্নের ঘর, সেই ঘরের যিনি অধিপতি তাকে আমরা কি বলি না লগ্নাধিপতি বা লগ্নেশ বা তন্নাধিপতি। তনুভাব থেকে তন্নাধিপতি। এবং এই লগ্নেশ যদি শক্তিশালী হন তাহলে জাতক জাতিকাদের উন্নতি হয়। লগ্নেশ যদি দুর্বল হন তাহলে সারা জীবন তাদের একটু স্ট্রাগলের মধ্যে কাটাতে হয়, বড় বাধা বিঘ্ন থাকে সারা জীবন। লগ্নেশ শুভ হলে সৌভাগ্য বৃদ্ধি হয়। আত্মভাবের অবস্থা ও ফলাফল, যদি শক্তিশালী আত্মভাব হয় তাহলে
জীবনের প্রতিফলন কিরকম হয় না, তার স্বাস্থ্য ভালো হয়, ব্যক্তিত্ব থাকে, সম্মানীয় ব্যক্তিত্ব হন তারা। দুর্বল হলে দুর্বল স্বাস্থ্য ও কম আত্মবিশ্বাসযুক্ত হন। আত্মভাবে বা তনুভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে এনারা জনপ্রিয় হন। আর পাপগ্রহ বা ম্যালিফিক প্ল্যানেট যখন এই ঘরে অবস্থান করে তখন সারা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে অতিবাহিত করতে হয়। তাই পৃথিবীতে সবথেকে বড় কঠিন কাজ হলো নিজেকে জানা। আর সেই কাজটা আমরা এই প্রথম ভাব থেকেই পেয়ে থাকি, ধনভাব বা দ্বিতীয় ভাব। কোনো জাতক বা জাতিকার লগ্ন বা ফার্স্ট হাউস যদি এটা হয়, অর্থাৎ তিনি যদি মেষ রাশিতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরের ঘরটিকেই বলা হয় সেকেন্ড হাউস। আবার কোনো জাতক বা জাতিকা যদি সিংহ লগ্নে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এটা যদি তার ফার্স্ট হাউস হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে পরের ঘরটি অর্থাৎ এই ঘরটি তাদের সেকেন্ড হাউস হবে। এই সেকেন্ড হাউসকে আমরা বলি ধনভাব। এই ঘরটি ধন সম্পত্তি ও পারিবারিক সুখকে নির্দেশ করে। তাহলে চলুন একটু ডিটেলে দেখে নিই ধনভাব কি। সম্পদ ও আর্থিক নিরাপত্তার নির্দেশক। এই ঘরটি সম্পদ বলতে মূলত স্থাবর সম্পদ বা ফিক্সড অ্যাসেটকেই নির্দেশ করে। পরিবার এবং বাক শক্তির প্রতীক। বাক শক্তি বলতে তার বাণীকে বোঝানো হয়, অর্থাৎ কিছু লোক আছেন যাদের বাণী মধুর, অর্থাৎ তারা যখন কথা বলেন তার একটা সেন্স অফ হিউমার থাকে, তার কথার মধ্যে একটা মিষ্টতা থাকে, অন্য মানুষকে সহজেই ইমপ্রেস করা যায় কথার মাধ্যমে। আবার কিছু মানুষ আছেন যাদের বাক্য বা বাণী বেশ কর্কশ। তাই এই দ্বিতীয় ভাবে গ্রহের অবস্থান বা দ্বিতীয় ভাবের যিনি অধিপতি তার ওপরে নির্ভর করে যে জাতক বা জাতিকার বাণী কেমন হবে। এছাড়াও নৈতিক মূল্যবোধ ও খাদ্যাভ্যাসের নির্দেশক। এই ভাব থেকে জানা যায় যে জাতক বা জাতিকার খাদ্যাভ্যাস কেমন হবে, তারা কি ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করবেন। কিছু মানুষ আছেন বেশ খাদ্য রসিক, অর্থাৎ খাদ্য সব রকমই খান কিন্তু পরিমাণে অল্প। আবার কিছু মানুষ আছেন যে তাদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ আকর্ষণ থাকে। এই ঘর থেকে চক্ষু, মুখমণ্ডল, গলা এগুলিও জানা যায়। এছাড়া এই ঘর কুটুম্ব অর্থাৎ আপনার আত্মীয় স্বজন কেমন হবে তারও নির্দেশ করে। এছাড়া আর একটি বিষয় হলো আপনার আশ্রিত বর্গ, অর্থাৎ আপনার বাড়িতে যারা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি আপনার বা জাতক বা জাতিকার ব্যবহার কেমন হবে, এটাও এই ঘর থেকে জানা যায়। তাহলে জীবনের বিভিন্ন ক্ষেত্র যেমন অর্থ, তার সঞ্চয় কেমন হবে এবং আয় কেমন হবে, পরিবার পারিবারিক বন্ধন কেমন হবে, বাক শক্তি অর্থাৎ কথা বলার ক্ষমতা এবং মূল্যবোধ অর্থাৎ তার নৈতিক আদর্শ কেমন হবে, এগুলি এই ঘর থেকেই জানা যায়। এবারে 12টি রাশি ও তার দ্বিতীয় ভবনের প্রভাব। যদি মেষ রাশিতে বা মেষ লগ্নের জাতক জাতিকারা দ্রুত উপার্জন করতে পছন্দ করেন, বৃষ রাশির সঞ্চয় প্রবণতা থাকে, মিথুন রাশির লোকেরা কথার দ্বারা আয় করতে ভালোবাসেন, কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারমুখী হয়ে থাকেন, সিংহ রাশির জাতক জাতিকারা আভিজাত্য বজায় রেখে চলেন, কন্যা রাশির আবার জাতকরা ভীষণ হিসাবী হন, তুলা লগ্ন বা রাশির লোকজন মার্জিত ভাষা পছন্দ করেন, বৃশ্চিক গোপন সম্পদ, ধনু তার একটি ধর্মীয় চেতনা থাকে, মকর রাশির লোকজন কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন, কুম্ভ রাশি তাদের একটা উদ্ভাবনী শক্তি থাকে এবং সেখান থেকে আয় করতে তারা ভালোবাসে, মীন রাশির লোকজন একটু দানশীল হয়ে থাকে। এই ভাবের অধিপতিকে ধনাধিপতি বা ধনপতি
বা বাকপতিও বলা হয়। এই ঘরের অধিপতি যদি শুভ হন তাহলে সম্পদ বৃদ্ধি হয়। দুর্বল অধিপতি হলে আর্থিক সমস্যা দেখা যায়। এবারে ধনভাবের অবস্থা যদি শক্তিশালী হয় তাহলে সমৃদ্ধি আসে জীবনে। দুর্বল হলে সমস্যা তৈরি হয়। শুভ গ্রহযুক্ত হলে তারা সৌভাগ্যবান হন। পাপক গ্রহযুক্ত হলে বা ম্যালিফিক প্ল্যানেট যদি ওই ঘরে থাকে বা দৃষ্টি দেয় তাহলে তাদের দায়বদ্ধতা অনেক বেড়ে যায়। শেষ কথা, ধনভাব বুঝুন, জীবনে আর্থিক স্থিতি ও পারিবারিক সুখের পথে এগিয়ে চলুন। ভাতৃভাব। ভাতৃভাব বলতে কি বোঝায়? এই ভাবটি হলো বা এই ভবনটি হলো সাহস, পরাক্রম এবং ভাই বোনেদের জন্য। এটি লগ্ন থেকে তৃতীয় স্থানে অবস্থান করে। সাহস ও উদ্যোগের নির্দেশক, যোগাযোগ দক্ষতার প্রতীক, ছোট ভাই বোনের সাথে সম্পর্কের সূচক। এটি ইচ্ছা শক্তি, শরীরের বল, উদ্যম, যোগাযোগ, মিডিয়া এগুলিকেও নির্দেশ করে। এছাড়া রয়েছে রাইটিং স্কিল আর ছোট ভ্রমণ। শরীরের দিক থেকে এটি হাত, বাহু, কাঁধ, কবজি এগুলিকে নির্দেশ করে। এছাড়া স্নায়ুতন্ত্র বা নিয়ন্ত্রণ ক্ষমতাকেও এই ভাব থেকে দেখা হয়। এই ঘরের অধিপতি যদি শুভ না হন বা এই ঘরে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে তাহলে যে সমস্ত সমস্যা বা রোগ হতে পারে সেগুলি হলো বাহু বা হাতের চোট বা দুর্বলতা, কাঁধ ব্যথা, ঘাড়ে টান বা স্টিফনেস, নার্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে, সাহসের অভাব, ভীতু স্বভাবের হতে পারে মানুষ, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে, যোগাযোগে সমস্যা বা ভুল বোঝাবুঝি হতে পারে। এবার আমরা দেখব তৃতীয় ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ফল দেয়। তৃতীয় ভবনের অধিপতি যখন প্রথম ঘরে বসেন তখন মানুষ অত্যন্ত সাহসী, আত্মবিশ্বাসী ও উদ্যমী হন। দ্বিতীয় ঘরে বসলে জাতক বা জাতিকা কথার মাধ্যমে আয় করেন, লেখক বা স্পিকার হতে পারেন। তৃতীয়াধিপতি যদি তৃতীয় ঘরেই বসেন তাহলে প্রখর আত্মশক্তি, মিডিয়া বা লেখালেখিতে এনারা দক্ষ হয়ে থাকেন। তৃতীয়াধিপতি যদি চতুর্থ ঘরে বসেন তাহলে ঘরের কাজে পারদর্শী হন, এনারা মাতৃভক্ত হন। পঞ্চম ঘরে বসলে সৃজনশীল কাজ থেকে উপার্জন করেন এবং সাহসী সন্তান হয়। ষষ্ঠ ঘরে বসলে বিরোধীদের বিরুদ্ধে জয়লাভকারী হন এনারা, সাহসী হন কিন্তু শত্রু বৃদ্ধি পায়, যেহেতু ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে। সপ্তম ঘরে বসলে পার্টনারের সঙ্গে মিলেই উদ্যোগ সফল হয়, অর্থাৎ যে কোনো পার্টনারশিপ ব্যবসায় আপনারা সাফল্য লাভ করতে পারেন। অষ্টম ঘর গোপন প্রচেষ্টা, হঠাৎ বিপদে এনারা সাহসিকতা দেখাতে পারেন। নবম ঘরে বসলে ধর্মীয় প্রচারক, লেখক, সৌভাগ্যের সঙ্গে সাহস। দশম ঘর কর্পোরেট বা সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেন। 11তম ঘরে বসলে সাহস থেকে উপার্জন আর সাহায্যকারী বন্ধু বান্ধব পাওয়া যায়, যারা যে কোনো সময় যে কোনো সুবিধে অসুবিধেতে পাশে থাকে। 12তম ঘরে বসলে এই ঘরটি আপনাদের জন্য খারাপ, তাই প্রচেষ্টায় ব্যর্থতা আসে, নিঃসঙ্গতা আসে এবং মানুষকে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চলে যেতে হয়, তাই বিদেশ যাত্রা করতে হয়। এবার বলি যে এই ঘরে যদি শুভ যোগ থাকে বা শুভ গ্রহ যেমন মঙ্গল যদি থাকে তাহলে দুর্দান্ত সাহসী হয়, একটা ফৌজি মানসিকতা এনাদের মধ্যে তৈরি হয়, এনারা ক্রীড়াবিদ হন, মানে অ্যাথলিট বা যে কোনো ভালো খেলাতে এনারা সফল হন। বুধ যদি থাকে তাহলে লেখক, সাংবাদিক এবং এনাদের যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল খুবই ভালো হয়। বৃহস্পতি থাকলে এনারা ধর্মীয় বক্তা, শিক্ষিত ভাই বোন এবং জ্ঞানপূর্ণ যোগাযোগ
এনাদের হয়। তৃতীয়াধিপতি যদি দশমে বা একাদশতম ঘরে থাকে তাহলে প্রচেষ্টা থেকে কর্মজীবনে সফলতা আসে। এগুলি গেল শুভ যোগ। এবারে আসি অশুভ যোগ বা গ্রহ সংযোজন। অশুভ যোগের মধ্যে শনি ও কেতু থাকলে আত্মবিশ্বাস কম দেখা যায়, সাহসে ঘাটতি থাকে, ভাই বোনদের সঙ্গে একটা মনোমালিন্য বা দূরত্ব তৈরি হয়। রাহু থাকলে ভুল সাহসে আপনাকে সাহসী করে তোলে, অর্থাৎ যেটা হওয়ার নয় সেই ধরনের সাহস বা হঠকারী করে তোলে এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগে আপনাকে ইন্ডালজ করে। তৃতীয়াধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে বসে তখন অনেক চেষ্টা করেও খুব কম ফল লাভ করা হয়। এবার বলি যে বিভিন্ন গ্রহ তৃতীয় ভবনে বসলে তার কি ধরনের ফলাফল হয়। সূর্য যদি বসেন তাহলে সাহসী, প্রশাসনিক ক্ষমতা, ভাইয়ের প্রতি কর্তৃত্ববাদী মনোভাব থাকে। মিডিয়া বা সরকারি কাজে সাফল্য লাভ করতে দেখা যায়। চন্দ্র বসলে আবেগপ্রবণ লেখক, অনুভূতিপূর্ণ যোগাযোগ, ভাই বোনের প্রতি স্নেহ, তবে একটা মানসিক দোলাচল থেকে যায়। শুক্র বসলে সৃজনশীল লেখক, কবি, চিত্রশিল্পী হন এনারা এবং এনাদের সুমধুর কণ্ঠ সকলকে আবিষ্ট করে। বুধ থাকলে দুর্দান্ত যোগাযোগ, প্রকাশনায় সাফল্য দেখতে পাওয়া যায়। এনারা সাংবাদিক, ব্লগার এবং সফল ইউটিউবার হন। মঙ্গল থাকলে শারীরিক শক্তি, ক্রীড়া প্রতিভা দেখা যায়। অতিরিক্ত সাহস এবং কিছুটা কনফ্লিক্ট বা ঝগড়াটে মনোভাবেরও লক্ষ্য করা যায়। বৃহস্পতি থাকলে এনারা ধর্মীয় বক্তা এবং জ্ঞান সম্পন্ন লেখক হন। ভাই বোনের দ্বারা এনারা সাহায্য প্রাপ্ত হয়ে থাকে। শনিদেব থাকলে ধীরে সাহস বৃদ্ধি এবং যে সব বাধা বিঘ্নগুলো এনারা পেরিয়ে এসছেন সেগুলি থেকে শিক্ষা লাভ করতে দেখা যায়। ভাই বোনদের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়, প্রচেষ্টা থেকে ফল লাভ কম হয়। রাহু থাকলে একটু ভিন্নধর্মী যোগাযোগ তৈরি হয় এবং বিদেশি ভাষায় দক্ষতা থাকে। আর আগেই বললাম সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত নিতে দেখা যায়। কেতু যখন অবস্থান করেন তখন অন্তর্মুখী এবং একা চলতে ভালোবাসেন। একক প্রচেষ্টায় সফল হবার একটা উদ্যোগ লক্ষ্য করা যায়। ভাই বোনের সঙ্গে বিচ্ছিন্নতা এবং আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। এবার আসি যে এই ঘরের সংক্রান্ত যেসব পেশাগুলি রয়েছে, যারা যখন ভালো প্ল্যানেট এই ঘরে বসেন তখন এনারা সাংবাদিক, কন্টেন্ট রাইটার, ব্লগার, মিডিয়া কর্মী, অ্যাডভার্টাইজার, পাবলিশার, কোচ, শিক্ষক এর ভূমিকায় এনাদেরকে পাওয়া যায়। এই ঘর থেকে বোঝা যায় জাতক কতটা কনসিস্টেন্ট ও সাহসী তার লক্ষ্য অর্জনে। চতুর্থ ভবন যা মা, প্রাথমিক শিক্ষা ও গৃহস্থ জীবনকে নির্দেশ করে। ভাবের দিক থেকে আমরা এটিকে সুখ ভাব বলে থাকি। এই ভবনের নাম সুখ ভবন, গৃহ ভবন বা মাতৃভবন। এটি লগ্ন থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে। মূল বিষয় মা, মানসিক শান্তি, আবাসন, জমি জমা, সম্পত্তি, প্রাথমিক শিক্ষা, যানবাহন অর্থাৎ গাড়ি, ফ্যামিলি এবং হৃদয়ের গভীর অনুভূতি। এবার শরীরের যে অংশ এই ভবনের সাথে সম্পর্কিত সেগুলি হলো হৃদয় বা হার্ট, বক্ষদেশ, চেস্ট, লাংস অর্থাৎ ফুসফুস এবং হৃৎপিণ্ড, মানসিক স্থিতি এবং আভ্যন্তরীণ সুখ। সম্ভাব্য রোগ বা সমস্যা এই ঘর থেকে যেটা হতে পারে যখন এই ঘরে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে বা এই ঘরের অধিপতি অশুভ হলে আমরা হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট, মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা, মায়ের সঙ্গে দূরত্ব, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ এবং গৃহ সংসারে অশান্তি লেগেই থাকে। এছাড়া আপনার হয়তো জমি বা বাড়ি বা সম্পত্তি রয়েছে কিন্তু
তাতে সবকটাতেই লিটিগেশন রয়েছে, অর্থাৎ কোনো আইনি ঝামেলা রয়েছে। এবারে আমরা দেখি চতুর্থ ভবনের অধিপতি অন্যান্য ঘরে বসলে কি ফল দেয়। যদি চতুর্থ ভবনের অধিপতি প্রথম ঘরে বসে, তাহলে প্রথম ঘর কি নির্দেশ করে? প্রথম ঘর আত্মভাব বা তনুভাব। তাই জাতক বা জাতিকা মাতৃভক্ত হয়, নিজের গৃহ নিয়ে গর্ব থাকে তার মনে, তার মনোবল প্রবল হয়। দ্বিতীয় ঘরে বসলে পরিবারে শান্তি, জমি জমা থেকে অর্থ লাভ করতে পারে। তৃতীয় ঘরে বসলে ভাই বোনের সহায়তায় গৃহ সংসার, মানসিক সাহস। চতুর্থ ঘরে বসলে অত্যন্ত গৃহমুখী, মা ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। অর্থাৎ চতুর্থপতি যখন চতুর্থ ঘরেই বসেন। পঞ্চম ঘরে যখন বসেন তখন সন্তানদের মাধ্যমে মানসিক তৃপ্তি, গৃহে একটা শিক্ষার পরিবেশ থাকে। ষষ্ঠ ঘর পরিবারে রোগ, কারণ এই ঘর রোগ ঋণ শত্রুর ঘর। তাই পরিবারে রোগ, মায়ের অসুস্থতা এবং গৃহে বিরোধ দেখা যায়। সপ্তম ঘর সুখী জীবন সঙ্গীর ঘর, যে কোনো পার্টনারশিপ ভালো হয়, জীবন সঙ্গী এবং দাম্পত্য জীবন সুখের হয়। অষ্টম ঘর গোপন পারিবারিক সমস্যা, হঠাৎ গৃহ বিপদ বা গৃহ বিরোধ দেখা যায়। যখন নবম ঘরে বসেন তখন পিতার আশীর্বাদে গৃহে সুখ, বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা। দশম ঘরে বসলে কর্মজীবন স্থিতিশীল, সরকারি কাজে ভূমি বা গাড়ি লাভ হয়। 11তম ঘরে বসলে গৃহস্থ জীবন থেকে লাভ, বহু যানবাহনের মালিক হন এনারা। 12তম ঘর বিদেশে বসবাস, গৃহ থেকে দূরে মানসিক কষ্ট পান। এবার দেখি যে যখন কোনো শুভ গ্রহ এই ঘরে বসে, চন্দ্র যখন এই ঘরে বসেন, ফোর্থ হাউস চন্দ্রেরই ঘর, কর্কট রাশি, মানে যাদের মেষ লগ্ন তাদের জন্য বলি। তো চন্দ্র যখন বসেন তখন মা ও মানসিক শান্তি প্রদান করেন, গৃহে ঘরে শান্তি বিরাজ করে। শুক্র হলে সুন্দর বাড়ি, সাজসজ্জা, আরামদায়ক জীবন, এনাদের ইন্টেরিয়র ডেকোরেশন সুন্দর হয়, বাড়ি একদম ঝকঝকে তকতকে গোছানো থাকে। বৃহস্পতি পরিবারের ন্যায় পরায়ণতা থাকে, মানে একটা আমরা বলি না ভালো ফ্যামিলি, যাদের কোনো বাজেট রেকর্ড নেই, সেই ধরনের ফ্যামিলি। শিক্ষায় পরিবারের লোকজন শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নত। চতুর্থ অধিপতি প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘর, এগুলোকে আমরা কি বলি? কেন্দ্রীয় স্থান। চতুর্থ অধিপতি যখন কেন্দ্রীয় স্থানে থাকে তখন গৃহ, শিক্ষা ও চাকরিতে সাফল্য লাভ করতে দেখা যায়। এবার আসি অশুভ যোগ বা গ্রহ সংযোজন। যখন এই ঘরে রাহু বা কেতু থাকেন তখন জমি বাড়ি নিয়ে জটিলতা, মায়ের সঙ্গে দূরত্ব। শনি থাকলে গৃহস্থ জীবন শুরু করতে দেরি হয়, সম্পত্তি অর্জন করতে অনেক সময় লেগে যায় এবং অনেক পরিশ্রম করে তবে একটা সম্পত্তি এনারা অর্জন করতে পারে। মঙ্গল থাকলে, মঙ্গল দেখা যায় কনফ্লিক্টের কারণ, তো গৃহে অশান্তি লেগে থাকে, একটা সর্বদাই আগ্রাসী মনোভাব, একটা ছোটখাটো ব্যাপারে ধুন্ধুমার লেগে যাচ্ছে। পরিশেষে আসি, চতুর্থ ঘর বিচার করে জাতকের কতটা মানসিক শান্তি রয়েছে, সে কতটা পরিবার কেন্দ্রিক, শিক্ষার প্রাথমিক ভিত্তি কেমন এবং সে নিজেকে কতটা নিরাপদ মনে করে, অর্থাৎ পিস অফ মাইন্ড তার কতটা রয়েছে। এই ঘর নারী জাতকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি গৃহ ও মাতৃত্বের প্রতীক। পেশাগত যোগসূত্র: শিক্ষক, প্রাইমারি স্কুল শিক্ষক, সম্পত্তি ডিলার, ইন্টেরিয়র ডিজাইনার, হাউজিং এজেন্ট, সামাজিক সেবায় কর্মরত ব্যক্তি, নার্সিং ও মা সন্তান বিষয়ক কাজ। পঞ্চম ভবন, পঞ্চম ভবনের মৌলিক পরিচিতি: এটি লগ্ন থেকে পঞ্চম ঘর। ভবনের নাম সন্তান ভবন, বিদ্যা ভবন, রোমান্স ভবন বা পূর্বজন্মের পুণ্য ভবন। এই ভবনটির সন্তান ও তাদের সম্পর্কিত বিষয়, প্রেম, রোমান্স, রিলেশনশিপ, এগুলিকে নির্দেশ করে। উচ্চশিক্ষা ও বিদ্যা: ফোর্থ হাউস থেকে আমরা পেয়েছিলাম বেসিক এডুকেশন, আর ফিফথ হাউস থেকে আমরা পাচ্ছি উচ্চশিক্ষা এবং বিদ্যা, মানে ওভারঅল আপনার বিদ্যা কেমন হবে। সৃজনশীলতা: সঙ্গীত, চিত্রকলা, লেখালেখি ইত্যাদি। ভাগ্য এবং পূর্বজন্মের পুণ্য: বিনোদন, খেলাধুলা,
এবং শখের কাজ। স্পেকুলেটিভ প্রফিট অর্থাৎ আপনি শেয়ার বাজারে সফল হবেন কি হবেন না, শেয়ার বাজার সবার জন্য স্যুট করে না। এই ভবন থেকে জানা যায় যে আপনার শেয়ার বাজারে ভাগ্য কেমন থাকবে। জুয়া খেলা যদিও ভালো জিনিস নয়, কিন্তু অনেকেই এটির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সেই জুয়ায় আপনার ভাগ্য কেমন হবে। এবার আসি শরীরের যে অংশ এই ভবনের সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্ক, বুদ্ধি ও কল্পনা, পেট এবং নাভি অঞ্চল, মহিলাদের গর্ভাশয় ও প্রজনন অঙ্গ, স্নায়বিক শক্তি, চিন্তা ও যুক্তির ক্ষমতা। পঞ্চম ভবন যদি দুষ্ট হয় তাহলে তার জন্য যেসব রোগ হতে পারে সেগুলি হলো বন্ধ্যাত্ব বা সন্তান ধারণে সমস্যা। অনেক কাপলকে দেখা যায় যে অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না। কিছু প্রতিকার করলে হয়তো দেখা যায় যে অনেক পরে সন্তান লাভ করেন তারা। বারবার সন্তান এসেও নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। পেটে ব্যথা, হজমের সমস্যা, লিভার ট্রাবল এই ঘর থেকেই দেখা যায়। মেন্টাল ডিসঅর্ডার এবং একাগ্রহীনতা, কোনো কাজেই কনসেন্ট্রেশন থাকছে না, বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে মাইন্ড। প্রেমে প্রতারণা বা মানসিক অবসাদ, সন্তানের অপমান বা সন্তানের দ্বারা মানহানি, স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিরাট ক্ষতি, ভাগ্যে বারবার ব্যর্থতা। এবার আমরা দেখব পঞ্চম ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ধরনের ফল দেয়। পঞ্চম অধিপতি যদি প্রথম ঘরে যায় তাহলে নিজ সন্তান বা প্রেম জীবন দ্বারা আত্মবিশ্বাসী ও সৃষ্টিশীল। দ্বিতীয় ঘরে গেলে সন্তান ও প্রেমের কারণে খরচ, পরিবারের মাধ্যমে প্রেম। তৃতীয় ঘর সাহসী প্রেম, মিডিয়া বা লেখালেখিতে আগ্রহী। চতুর্থ ঘরে থাকলে সন্তানের সুখে মানসিক শান্তি, মায়ের দিক থেকে শিক্ষা। পঞ্চম ঘরে সন্তানের গুণাবলী অনেক, বিদ্যা শক্তি প্রবল। ষষ্ঠ ঘর সন্তান লাভে বাধা, প্রেমে শত্রুতা বা আইনি জটিলতা। সপ্তম ঘর প্রেম থেকে বিয়ে এবং সৃজনশীল জীবনসঙ্গী। অষ্টম ঘরে যদি পঞ্চমপতি থাকেন তাহলে গোপন প্রেম, সন্তান নিয়ে হঠাৎ সমস্যা। নবম ঘরে থাকলে ধর্মভক্ত সন্তান, বিদেশে শিক্ষা। দশম ঘরে শিক্ষা, সন্তানের মাধ্যমে কর্মজীবনে সাফল্য। 11তম ঘরে প্রেমিক বা সন্তান বন্ধু স্বরূপ, মুনাফার সম্ভাবনা। 12তম ঘরে প্রেমে বিচ্ছেদ, সন্তান দূরবর্তী স্থানে থাকে এবং মানসিক দুঃখ। এবার শুভ গ্রহ বা শুভ যোগ। পঞ্চম ভবনে যদি বৃহস্পতি, চন্দ্র, বুধ বা শুক্র থাকে তাহলে সন্তান, প্রেম ও শিক্ষায় উন্নতি হয়। পঞ্চম অধিপতি যদি প্রথম, পঞ্চম, নবম অর্থাৎ ধর্ম ত্রিকোণে থাকে বা দশম ঘরে গেলে মানসিকভাবে প্রগতিশীল, সৃষ্টিশীল এবং জাতক জাতিকা ভাগ্যবান হয়। এবার দেখে নিই অশুভ যোগ বা গ্রহ সংযোজন। রাহু, কেতু বা শনি পঞ্চমে থাকলে সন্তানহীনতা বা সন্তানের থেকে সমস্যা, প্রেমে প্রতারণা এবং মানসিক অশান্তি হতে পারে। মঙ্গল থাকলে প্রেমে রোজই ঝগড়া এবং সন্তান নিয়ে উদ্বেগ থাকতে পারে। এবার দেখি পঞ্চম ঘর সম্পর্কিত পেশা বা কেরিয়ার। এনারা শিক্ষক, অধ্যাপক, লেখক, কন্টেন্ট ক্রিয়েটার, বিনোদন শিল্পী হন, অভিনেতা বা পরিচালক। বিনিয়োগ বিশেষজ্ঞ, জ্যোতিষী, শিশু বিশেষজ্ঞ, ট্যুর গাইড, মিউজিশিয়ান, রেডিও বা টিভি জকি। পঞ্চম ঘরের একটা বড় পার্ট হলো পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, অর্থাৎ আপনি আগের জন্মে কেমন ছিলেন তার উপরে পঞ্চম ঘর অনেক নির্ভর করে। পঞ্চম ভবন পূর্বজন্মের পুণ্য ফলের ভবন। ভালো পঞ্চম ভবন মানে আপনি আগের জন্মে সৎ ও ধার্মিক ছিলেন। এই জন্মে আপনি সহজে শিক্ষা, প্রেম ও সন্তান সুখ লাভ করবেন। যদি খারাপ হয় তাহলে পূর্বজন্মে কিছু ভুল কাজের কারণে এই জন্মে প্রেম বা সন্তান নিয়ে আপনি কষ্ট পেতে পারেন। ষষ্ঠ ভবনের আলোচনা। ষষ্ঠ ভবনের মৌলিক পরিচিতি। স্থান এটি লগ্ন থেকে
6 নম্বর ঘর বা ষষ্ঠ ঘর। ভবনের নাম রোগ, ঋণ, শত্রু ভবন। এই ষষ্ঠ ভবনের কি ধরনের কাজের সঙ্গে যুক্ত? এটি শত্রুতা ও আইনি লড়াই, ঋণ, আর্থিক দায়, দীর্ঘস্থায়ী রোগ এবং চিকিৎসা, অর্থাৎ ক্রনিক ডিজিজ। হঠাৎ করে কিছু হলো সেটা নয়, একটা ক্রনিক ডিজিজ যেটা দীর্ঘস্থায়ী রোগ, প্রতিদ্বন্দ্বিতা ও কর্মক্ষেত্রের প্রতিকূলতা যা আপনাকে এগোতে বাধা দেয়, চাকরি ও চাকরির পরিবেশ, পোষ্য প্রাণী অর্থাৎ পেটস এবং আপনার অধীনস্থ চাকর বা কর্মচারী। এই ভবনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সেবা, অর্থাৎ আপনি সমাজকে কিভাবে সেবা করছেন। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, শিক্ষা দিয়ে, যে কোনো রকমভাবেই আপনি সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারেন। তো এই ষষ্ঠ ভবন থেকে সেই সামাজিক দায়, দাতব্য কাজ, পরিষেবা এইগুলি নির্দেশ করে। শরীরের বিভিন্ন অঙ্গ যা ষষ্ঠ ঘর দ্বারা নিয়ন্ত্রিত: নাভি, পেট, অন্ত্র, বিশেষ করে ক্ষুদ্রান্ত্র, অন্ত্রের রোগ, হজম ও পাচনতন্ত্র, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেম। তাহলে ষষ্ঠ ঘর যদি দুষ্ট হয়, অর্থাৎ যদি ষষ্ঠ ঘরের অধিপতি বা লর্ড খারাপ থাকে, বা যদি কোনো পাপগ্রহ দ্বারা এই ঘর দুষ্ট হয়, তাহলে দীর্ঘমেয়াদী পেটের রোগ, গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য, শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধের সমস্যা হয়, ডায়াবেটিস, হেমোরয়েড বা পাইলস, কিডনির সমস্যা, মানসিক চাপ থেকে রোগ বৃদ্ধি, ঋণজনিত মানসিক চাপ বা আইনি মামলায় জড়ানো। এবার আমরা দেখে নেব ষষ্ঠ ভবনের অধিপতি অন্য ঘরে গেলে বা অন্য ভবনে গেলে কি ধরনের ফল দেয়। যদি ষষ্ঠ ভবনের অধিপতি প্রথম ঘরে আসেন, তাহলে ব্যক্তির মধ্যে শত্রু দমন ক্ষমতা জন্মায়, রোগ প্রতিরোধ শক্তি জন্মায়। দ্বিতীয় ঘরে গেলে ঋণের জন্য সম্পদ ক্ষয় হয়, আইনগত সমস্যায় জর্জরিত থাকে। তৃতীয় ঘর সাহস দিয়ে শত্রু দমন, মামলা মোকদ্দমায় জয় হয়। চতুর্থ ঘরে গেলে গৃহস্থালিতে ঝামেলা, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হয়। পঞ্চম ঘরে সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনায় সমস্যা, প্রেমে শত্রুতা থাকে। ষষ্ঠ ঘরে থাকলে অত্যন্ত শক্তিশালী শত্রু নিধনের শক্তি এবং প্রতিযোগিতায় জয়লাভ হয়, অর্থাৎ ষষ্ঠপতি যদি ষষ্ঠ ঘরেই থাকে তাহলে সেটা ভালো ফলাফল। সপ্তম ঘরে গেলে বিবাহিত জীবনে শত্রুতার প্রকোপ, একটা চিরস্থায়ী দাম্পত্য কলহ তৈরি হয়। অষ্টম ঘরে গেলে গুপ্ত শত্রু তৈরি হয়, এমন এমন জায়গা থেকে শত্রুতা আসে যে আপনি ধরতেই পারেন না কে আপনার সঙ্গে শত্রুতা করছে, এবং স্বাস্থ্যগত গোপন সমস্যা হয়। নবম ঘরে গেলে ভাগ্যে বারবার বাধা, আইনি ঝামেলা দূর করতে ধর্মের আশ্রয় নেন। দশম ঘরে কর্মক্ষেত্রে শত্রুতা, কিন্তু পরিশ্রমের মাধ্যমে উন্নতি হয়। 11তম ঘরে গেলে শত্রু ও ঋণ থেকে উপার্জন, চাকরিতে উন্নতি হয়। 12তম ঘরে গেলে ঋণ বৃদ্ধি পায়, হাসপাতালে ব্যয় হয়, রোগে দুর্বলতা দেখা যায়। আপনারা আমাকে জানান যে আপনাদের ষষ্ঠ অধিপতি কোন ঘরে আছে এবং সেই অনুযায়ী এই ফলাফলের সঙ্গে মিলছে কিনা। এরপর আসি শুভ যোগ ও গ্রহ সংযোজন। শুভ সংযোগ: ষষ্ঠ ঘরে যদি মঙ্গল, শনি, রাহু থাকে তাহলে শুভ ফল দেয়, অর্থাৎ ম্যালিফিক প্ল্যানেটরা যখন আপনার ষষ্ঠ ঘরে থাকছে তখন আপনি শত্রু দমন করতে পারেন, আইনি জয় হয়। আর ষষ্ঠ অধিপতি যখন 3, 6, 10, 11 এই ঘরে থাকে তখন কর্মজীবনে উন্নতি ও শত্রুরা নিয়ন্ত্রণে থাকে। এবার আসি অশুভ যোগ ও গ্রহ সংযোজন। তাহলে ম্যালিফিক প্ল্যানেটরা যদি ভালো ফল দিয়ে থাকে তাহলে ভালো প্ল্যানেটরা এখানে সমস্যা তৈরি করছে। যেমন ধরুন ষষ্ঠ ঘরে যদি চন্দ্র, বৃহস্পতি বা বুধ থাকে তাহলে রোগ বাড়ে, ঋণের চাপ তৈরি হয়। ষষ্ঠ অধিপতি 8 বা 12 নম্বর ঘরে গেলে
গোপন শত্রুতা, রোগ ও ঋণ বৃদ্ধি পায়। এবার দেখে নি এই ঘরের মাধ্যমে পেশাগত ক্ষেত্র কি কি রয়েছে। এনারা আইনজীবী, চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী এই ধরনের ক্ষেত্রগুলিতে ভালো ফল পান। পুলিশ, আর্মি, তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা, হিসাবরক্ষক, ঋণ কর্মকর্তা, এনজিও কর্মী, চাকরি নির্ভর পেশা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের পেশায় ভালো ফল করতে দেখা যায়। এবার আসি প্রতিকার ও উন্নতির উপায়। আপনারা যদি রক্তদান করেন, চিকিৎসায় সহায়তা করেন, ঋণ মুক্তিতে সহায়তা করেন, শত্রুর জন্য প্রতিশোধ নয়, আইনগত পথে সমাধান। রাহুকেতু দুষ্ট হলে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। সপ্তম ভবন। সপ্তম ভবনের মৌলিক পরিচিতি: অবস্থান লগ্ন থেকে সপ্তম ঘর। ভবনের নাম বিবাহ, সম্পর্ক বা অংশীদার ভবন। এই ভবনটি বিবাহ, জীবনসঙ্গী, প্রেমের স্থায়িত্ব নির্দেশ করে। দাম্পত্য সুখ দুঃখ বা বিবাহ বিচ্ছেদ, যৌন জীবন, ব্যবসায়িক অংশীদারত্ব বা চুক্তি, বিদেশ যাত্রা, খ্যাতি ও জনপ্রিয়তাকেও এই ঘর থেকেই পাওয়া যায়। এবার বলি যে শরীরের যেসব অঙ্গ সপ্তম ঘর দ্বারা নিয়ন্ত্রিত, সেগুলি হলো জেনিটাল অঙ্গ, লিঙ্গ, জরায়ু ইত্যাদি। কিডনি, পিঠের নিচের অংশ, দাম্পত্য ও প্রজনন তন্ত্র। যদি সপ্তম ঘর দুষ্ট হয় তাহলে যেসব সমস্যাগুলি তৈরি হয়: যৌন রোগ, প্রস্টেট বা জরায়ুর সমস্যা, কিডনির অসুস্থতা বা ইউরিনারি ইনফেকশন, যৌন ইচ্ছার অভাব বা অতিরিক্ত যৌনতা, বিবাহিত জীবনে মানসিক চাপ, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া। এবার দেখব যে সপ্তম ভবনের অধিপতি অন্য ঘরে গেলে কি ধরনের ফল পাওয়া যায়। যদি সপ্তম ভবনের অধিপতি প্রথম ঘরে আসেন তাহলে জীবনসঙ্গী আপন কেন্দ্রিক, স্বামী স্ত্রীর স্বভাব মিল পাওয়া যায়। দ্বিতীয় ঘরে বসলে দাম্পত্য সুখ ও পারিবারিক সমর্থন পাওয়া যায়, অর্থাৎ আপনার প্রতিটি কাজেই আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করবেন এবং অর্থ লাভ হবে। সপ্তমপতি তৃতীয় ঘরে অবস্থান করলে জীবনসঙ্গী সাহসী কিন্তু কথা কাটাকাটি হতে পারে। চতুর্থ ঘরে অবস্থান করলে গৃহস্থ জীবন শান্তিপূর্ণ হয়, সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। পঞ্চম ঘরে থাকলে প্রেম থেকে বিবাহ এবং রোমান্টিক দাম্পত্য দেখতে পাওয়া যায়। ষষ্ঠ ঘরে থাকলে বিবাহের পর শত্রুতা। দেখা গেল যে প্রেম জীবন হয়তো ভালো ছিল, কিন্তু যেই বিবাহ হলো তখন একটা শত্রুতার বাতাবরণ বা পরিবেশ তৈরি হলো এবং সেখান থেকে বিবাদ বা বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হয়। সপ্তম ঘরে থাকলে সঙ্গীর প্রতি গভীর আকর্ষণ, স্থায়ী বিবাহ। অষ্টম ঘরে থাকলে সঙ্গীর স্বাস্থ্য সমস্যা বা হঠাৎ দাম্পত্য বিপর্যয় নেমে আসে। নবম ঘরে থাকলে বিদেশে জীবনসঙ্গী বা ধর্মপ্রীতিযুক্ত জীবন হয়। দশম ঘরে থাকলে জীবনসঙ্গী কর্মঠ এবং সাফল্য এনে দেয়। 11তম ঘরে থাকলে বিবাহ সৌভাগ্য নিয়ে আসে, বন্ধু থেকে সঙ্গী হয়। 12তম ঘরে থাকলে গোপন সম্পর্ক, বিদেশে বিবাহ এবং দাম্পত্য দূরত্ব লক্ষ্য করা যায়। এবার আমরা দেখব শুভ যোগ ও গ্রহ সংযোজন। সপ্তম ঘরে শুক্র এবং বৃহস্পতি থাকলে প্রেমপূর্ণ বিবাহ, সুখী দাম্পত্য দেখা যায়। সপ্তম অধিপতি কেন্দ্র বা ত্রিকোণ ঘরে থাকলে বিবাহ সফল হয়। শুক্রবার বা বৃহস্পতিবারে বিবাহ শুভ গণ্য হয়। এবার দেখব অশুভ যোগ বা গ্রহ সংযোজন। সপ্তম ঘরে রাহু বা কেতু, শনি এবং সূর্য থাকলে বিবাহে সমস্যা এবং বিচ্ছেদ সম্ভাবনা দেখা যায়। সপ্তম অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে যান
তখন দাম্পত্য কলহ, মামলা বা বিচ্ছেদ দেখা যায়। শুক্র দুষ্ট হলে চরিত্রের সমস্যা দেখা যায় এবং যৌন সমস্যায় ভোগান্তি হতে পারে। এবার দেখে নেব পেশাগত ক্ষেত্র। পেশাগত ক্ষেত্রে বিবাহ পরামর্শদাতা, আইনজীবী অর্থাৎ ডিভোর্স লয়ার, সিভিল লয়ার, সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট, যৌন চিকিৎসক, যৌথ ব্যবসা, কনসালটেন্সি, এজেন্সি, মিডিয়া সম্পর্কিত কাজ। যেহেতু এটি বিবাহ পার্টনারশিপের সঙ্গে সঙ্গে কাজের পার্টনারশিপকেও নির্দেশ করে। অষ্টম ভবন অবস্থান লগ্ন থেকে অষ্টম ঘরে। ভবনের নাম আয়ুষ ভবন, মৃত্যু ভবন এবং গোপন ভবন। এবারে অষ্টম ভবন সম্পর্কিত কার্য, এটি নির্দেশ করে আয়ু, মৃত্যু কেমন করে হবে এবং সময়কাল অর্থাৎ লাইফ স্প্যান, দুর্ঘটনা, অস্ত্রের আঘাত, অপারেশন, গোপন সম্পদ অর্থাৎ গুপ্তধন, কারুর কারুর ভাগ্যে তো থাকেই, এবং উত্তরাধিকার অর্থাৎ যে সম্পদ পেতে আপনাকে কোনো পরিশ্রম করতে হয়নি, এমনি এমনি পেয়ে গেছেন, মামার বাড়ির বা পৈতৃক সম্পত্তি। এই যে উত্তরাধিকারের সম্পত্তি, বা অনেক সময় দেখা যায় যে কোনো প্রিয় মানুষ তার বেশ কিছুটা সম্পদ আপনাকে দান করে গেছেন, রক্তের সম্পর্কিত নয়, এরকমও অনেক সময় দেখা যায়। তো এই উত্তরাধিকার এটি এই অষ্টম ভবন থেকে পাওয়া যায়। অষ্টম ভবন হলো সিক্রেটস, আপনার জীবনের যেগুলি গোপন জিনিস, এই ভবনের মাধ্যমেই গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, যাকে আমরা অকাল্ট বলি, জ্যোতিষ, রহস্যবিদ্যা, এইগুলির নির্দেশ পাওয়া যায়। আর একটি বড় ব্যাপার বা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো রূপান্তর, মানসিক রূপান্তর। কোনো কোনো মানুষের জীবনে দেখা যায় যে হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেল, কোনো একটা মহাদশা বা অন্তর্দশায় এই ঘটনাটা ঘটে এবং মানুষটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারটা এখান থেকেই আসে, এই অষ্টম ভবন থেকেই আমরা পেয়ে যাই। বিমা, কর, ইন্স্যুরেন্স, হঠাৎ পাওয়া ধন, এগুলিও অষ্টম ভবনেরই অঙ্গ। এবারে দেখব শরীরের অঙ্গ যা অষ্টম ঘর দ্বারা নিয়ন্ত্রিত। যৌনাঙ্গ, মলাশয়, যৌন গ্রন্থি, হরমোন গ্রন্থি, জননাঙ্গ, শিরা, রক্ত চলাচলের ভেতরের প্রক্রিয়া, মেরুদণ্ডের নিচের অংশ। এবারে এই ঘর থেকে যেসব রোগ বা স্বাস্থ্য সমস্যা আমরা দেখতে পাই, যৌন রোগ, বংশগত রোগ, গোপন রক্তক্ষরণ, পাইলস, অপারেশনের প্রয়োজনীয়তা, ক্যান্সার, টিউমার, মৃত্যুর আশঙ্কা বা দুর্ঘটনার প্রবণতা। এবার আমরা দেখব অষ্টম ভবনের অধিপতি অন্যান্য ভবনে গেলে কি ফল দেয়। যদি অষ্টম ভবনের অধিপতি প্রথম ঘরে আসেন, দেখা যায় জাতক বা জাতিকা দীর্ঘায়ু হন, কিন্তু একটা গোপন ভয় সবসময় ওনাদের মধ্যে কাজ করে এবং আভ্যন্তরীণ কিছু বিপদের সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয় ঘরে গেলে হঠাৎ ধন লাভ বা হারাতেও পারেন, পারিবারিক চাপ। তৃতীয় ঘরে গেলে সাহসী কিন্তু বিপদের মুখোমুখি দুর্ঘটনার ঝুঁকি থাকে। চতুর্থ ঘরে থাকলে গোপন পারিবারিক কলহ, মানসিক চাপ। পঞ্চম ঘরে থাকলে সন্তানের ক্ষেত্রে গোপন সমস্যা বা বাধা। ষষ্ঠ ঘরে থাকলে শত্রুদের পরাজয়, রোগ মুক্তি, কিন্তু আইনগত সমস্যা থাকে। সপ্তম ঘরে থাকলে জীবনসঙ্গীর সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়, মুখে ঝগড়া নয় বা মারামারি ফাটাফাটি নয়, কিন্তু একটা কোল্ড রিলেশনশিপ, গোপন দূরত্ব তৈরি হয়। অষ্টম ঘরে থাকলে রূপান্তরমুখী জীবন, গুরুতর অভিজ্ঞতা। নবম ঘরে থাকলে আধ্যাত্মিক রূপান্তর,
ধর্মের প্রতি আকর্ষণ তৈরি হয়। দশম ঘরে থাকলে রহস্যময় পেশা, গুপ্তচর, সিআইডি, এসআই, এই ধরনের পেশা এবং গোপন সাফল্য পাওয়া যায়। 11তম ঘরে থাকলে হঠাৎ লাভ, লটারি, একটু আগে বলছিলাম না যে হঠাৎ প্রাপ্ত ধন যার পেছনে আপনার কোনো পরিশ্রম নেই, সেই ধরনের উত্তরাধিকার এগুলি পাওয়া যায়। 12তম ঘরে থাকলে গোপন শত্রু, বিদেশে মৃত্যু, আত্মিক বিচ্ছিন্নতা। এবার দেখে নি শুভ যোগ ও গ্রহ সংযোজন। অষ্টম ঘরে শনি বা রাহু থাকলে রহস্য গবেষণায় সাফল্য, দীর্ঘ আয়ু হন। যারা বড় বড় রিসার্চার হন, যারা রিসার্চ ওয়ার্ক করেন, তাদের জন্য এই অষ্টম ঘরটা খুব ইম্পর্টেন্ট ঘর। অষ্টম অধিপতি যদি কেন্দ্রে বা ত্রিকোণে থাকে এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে গভীর জ্ঞান, যোগ সাধনা এবং প্রাকৃতিক ক্ষমতা এনাদের মধ্যে দেখা যায়। এবার দেখব অশুভ যোগ এবং গ্রহ সংযোজন। অষ্টম ঘরে সূর্য, মঙ্গল, কেতু থাকলে অপারেশন, দুর্ঘটনা বা আগুনে পোড়ার একটা ঝুঁকি থেকে যায়। অষ্টম অধিপতি যদি ষষ্ঠ বা 12তম ঘরে যায়, তাহলে আয়ু সংক্ষিপ্ত হতে পারে। দুষ্ট রাহু বা কেতু যৌন চরিত্রে কুপ্রবৃত্তি তৈরি করতে পারে। এবার পেশাগত ক্ষেত্র, গুপ্তচর, গোয়েন্দা, পুলিশ, সেনা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, গোপন গবেষণা, ইন্স্যুরেন্স, ট্যাক্স কনসালটেন্ট, মৃত্যুর সাথে যেসব সেবাগুলি যুক্ত আছে, যেমন শ্মশানের ব্যবস্থাপনা বা ফিউনারাল সার্ভিস, এইগুলি। এবার দেখি প্রতিকার বা উন্নতির কি উপায় রয়েছে। অষ্টম ঘর দুষ্ট হলে শ্রাদ্ধ, পিতৃতর্পণ, পিতৃতিথিতে দান করতে হয়। গুরুজনদের আশীর্বাদ, গরিব দুঃখীর সেবা করা খুব প্রয়োজন। শনিবারে তেল দান, পিপল অর্থাৎ বট গাছে জল দান করতে হয়। রাহু বা কেতু দ্বারা কষ্ট পেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা দুর্গা স্তোত্র পাঠ। কিন্তু আমি বলবো যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা দুর্গা স্তোত্র পাঠ করার আগে আপনি আপনার গুরু বা কোনো গুরুস্থানীয় ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে তারপরে করবেন। নবম ঘর নিয়ে আলোচনা। নবম ঘর এটি লগ্ন থেকে 9 নম্বর ঘর, আর ভবনের নাম ধর্মস্থান, ভাগ্যস্থান, গুরুস্থান। নবম ভবনের কার্য, এটি ভাগ্য বা সৌভাগ্যকে নির্দেশ করে। ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চা, গুরু বা শিক্ষকের আশীর্বাদ, আধ্যাত্মিকতা, তীর্থযাত্রা, উচ্চশিক্ষা, দর্শন ও জ্ঞান, বিদেশ ভ্রমণ, আন্তর্জাতিক সংযোগ, পিতা এবং তার ভূমিকা, আইন, ন্যায় বিচার ও নীতিবোধ, শরীরের বিভিন্ন অঙ্গ যা নবম ঘর দ্বারা নিয়ন্ত্রিত, কোমর, নিতম্ব, পিঠের উপরের অংশ, লিভার, হজমের আগ্রহ, শরীরের ভারসাম্য রক্ষা অর্থাৎ ব্যালেন্স অ্যান্ড সিমেট্রি। তাই এই ঘর যদি খারাপ হয় বা দুষ্ট হয়, তাহলে যে রকম রোগ বা সমস্যা হতে পারে, কোমরের ব্যথা, কিডনির সমস্যা, হজমজনিত সমস্যা, লিভারের জটিলতা, পিতার অসুস্থতা বা অকাল মৃত্যু, ভাগ্যের বিপর্যয়, উচ্চশিক্ষায় বাধা। নবম ভবনের অধিপতি যখন অন্য ঘরে যান, তখন কি ধরনের ফল দেখতে পাওয়া যায়? নবমপতি যখন প্রথম ঘরে অবস্থান করেন, তখন জাতক ও জাতিকা নীতিবান, ভাগ্যবান, ধর্মপ্রাণ ও আত্মবিশ্বাসী হন। দ্বিতীয় ঘরে অবস্থান করলে পিতার মাধ্যমে ধন লাভ, পরিবারে ধর্মীয় পরিবেশ। তৃতীয় ঘরে অবস্থান করলে ভাগ্য উন্নতিতে নিজের প্রচেষ্টার গুরুত্ব। চতুর্থ ঘরে অবস্থান করলে মাতৃস্নেহ ও ধর্মীয় পরিবেশে বড় হওয়া। পঞ্চম ঘরে অবস্থান করলে ভাগ্যবান সন্তান, উচ্চশিক্ষায় সাফল্য। ষষ্ঠ ঘরে অবস্থান করলে ভাগ্যে বাধা,
পিতা শত্রুস্থানীয় হতে পারে। সপ্তম ঘরে জীবন সঙ্গীর মাধ্যমে ভাগ্য বৃদ্ধি। অষ্টম ঘর ভাগ্যে ওঠানামা, পিতার সমস্যা, আধ্যাত্মিকতা প্রবল। নবম ঘর অত্যন্ত ভাগ্যবান, গুরুজনে বিশ্বাসী। দশম ঘরে ধর্মীয় কাজ থেকে পেশাগত উন্নতি। 11তম ঘরে অবস্থান করলে ভাগ্য দিয়ে লাভ, গুরুজনদের থেকে সমর্থন পাওয়া যায়। 12তম ঘরে থাকলে বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিক জীবন এবং ভাগ্যের ক্ষয় হতে পারে। এবার দেখব শুভ যোগ ও গ্রহ সংযোজন। নবম ঘরে বৃহস্পতি, চন্দ্র, শুক্র থাকলে ভাগ্যোন্নতি নিশ্চিত। ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত যোগ দেখতে পাওয়া যায়। নবমপতি কেন্দ্র বা ত্রিকোণে থাকলে অত্যন্ত শুভ। এবার দেখে নিই অশুভ যোগ বা গ্রহ সংযোজন। নবম ঘরে রাহু, কেতু, মঙ্গল থাকলে ধর্ম থেকে বিচ্যুতি, পিতার ক্ষতি। নবম অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, ভাগ্য দেরিতে কাজ করে। শত্রুস্থানীয় গ্রহ দ্বারা নবম ঘর আক্রান্ত হলে উচ্চশিক্ষায় বাধা পায়। নবম ঘর সংক্রান্ত যেসব পেশা রয়েছে তার মধ্যে অধ্যাপক, পণ্ডিত, ধর্মগুরু, জ্যোতিষী, আইনজীবী, বিচারক, দর্শনবিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্যুর অ্যান্ড ট্রাভেল, তীর্থ পরিচালনা, আন্তর্জাতিক সম্পর্ক, দূতাবাস। এবার দেখে নিই প্রতিকার ও উন্নতির উপায়। পিতা ও গুরুজনের সেবা, গরিব ছাত্রদের শিক্ষা সহায়তা, তীর্থে দান, ব্রাহ্মণ ভোজন। 10 নম্বর ঘর, এটি লগ্ন থেকে দশম ঘর, আর ভবনের নাম কর্মস্থান, রাজ্যস্থান এবং কর্মভাব। দশম ভবন পেশা, চাকরি বা ব্যবসাকে নির্দেশ করে। কেরিয়ার ও কর্মক্ষেত্রে অবস্থান, সুনাম, খ্যাতি, সম্মান, সরকারি পদ, প্রশাসনিক ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য ও দায়িত্ববোধ, পিতার প্রভাব ও মর্যাদা, সমাজে অবদান ও কার্যক্ষমতা। এই ঘরটি একটি কেন্দ্রীয় স্থানও বটে। শরীরের যেসব অঙ্গ দশম ঘর দ্বারা নিয়ন্ত্রিত তারা হলো হাঁটু ও গোড়ালি, কঙ্কাল ও হাড়ের গঠন, কর্ম সংক্রান্ত মানসিক ভারসাম্য, কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস। দশম ঘর খারাপ থাকলে বা দুষ্ট হলে যেসব সম্ভাব্য রোগ বা সমস্যা হয় সেগুলি হাঁটুর ব্যথা, অস্থিসন্ধির সমস্যা, কেরিয়ারে অনিশ্চয়তা, ব্যর্থতা, সম্মানহানির আশঙ্কা থেকে যায়, কর্মস্থলে বাধা ও শত্রুতা দেখতে পাওয়া যায়, পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা সম্মানহানি। এবার দেখে নিই দশম ভবনের অধিপতি যখন অন্য ভবনে যান তখন কি রকম ফল দেয়। দশমপতি প্রথম ঘরে গেলে বা প্রথম ঘরে থাকলে আত্মবিশ্বাসী কর্মজীবন, নিজ প্রচেষ্টায় উন্নতি। দ্বিতীয় ঘরে থাকলে পরিবারের সাহায্যে বা পরিবারের মাধ্যমে কেরিয়ার, ধনলাভ। তৃতীয় ঘরে থাকলে প্রচেষ্টার মাধ্যমে সফলতা, মিডিয়া ও লেখালেখিতে যোগ দেখতে পাওয়া যায়। চতুর্থ ঘরে থাকলে স্থাবর সম্পত্তি, ঘরবাড়ির ব্যবসা, মাতার আশীর্বাদে কর্ম হয়। পঞ্চম ঘরে থাকলে সৃজনশীল কাজ, শিক্ষাক্ষেত্রে পেশা, সন্তান দ্বারা গৌরব। ষষ্ঠ ঘরে থাকলে সরকারি চাকরি, প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়। সপ্তম ঘরে থাকলে ব্যবসায় সাফল্য, জীবনসঙ্গীর সহযোগিতায় কর্মলাভ। অষ্টম ঘরে থাকলে হঠাৎ পরিবর্তনশীল পেশা, গোপন সংস্থা ও গোপন সংস্থা যেমন সিবিআই, ইডি এই ধরনের যেসব সার্ভিসগুলো রয়েছে বা ডিটেকটিভ এজেন্সি এবং গবেষণা। নবম ঘরে থাকলে ভাগ্য নির্ভর কর্ম, বিদেশ যোগ। দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে শীর্ষস্থান লাভ, পিতার পেশার ধারাবাহিকতা। 11তম ঘরে থাকলে কর্ম থেকে প্রচুর আয় ও যোগাযোগ। 12তম ঘরে থাকলে বিদেশে কর্ম, ব্যয়ের মাধ্যমে কর্মলাভ, হাসপাতাল বা জেল হাজতের যোগাযোগ বা সংযোগ দেখতে পাওয়া যায়। এবার দেখে নিই শুভ যোগ বা গ্রহ সংযোজন কি আছে। দশম ঘরে সূর্য, বৃহস্পতি, শনি, বুধ
এই গ্রহগুলি থাকলে কর্মক্ষেত্রে সফলতা পায়। দশম অধিপতি যদি কেন্দ্র বা ত্রিকোণে থাকে সাফল্য নিশ্চিত হয়। চন্দ্র ও শুক্র থাকলে সৃজনশীল পেশায় সফলতা দেখতে পাওয়া যায়। আর অশুভ যোগ বা গ্রহ সংযোজন, দশম ঘরে রাহু কেতু বা অশুভ গ্রহ থাকলে কর্মে বাধা হয়। দশম অধিপতি ষষ্ঠ অষ্টম বা 12তম ঘরে থাকলে কর্মজীবনে চাপ, ব্যর্থতা, দেরি হয়। পিতার সঙ্গে মতবিরোধ, সম্মানহানি। দশম ঘর সংক্রান্ত যেসব পেশাগুলি রয়েছে সেগুলি হলো সরকারি চাকরি, প্রশাসন, রাজনীতি, শিক্ষকতা, আইন, জ্যোতিষ, গবেষণা, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, নির্মাণ, ফ্যাশন, সিনেমা, হোটেল, বিলাসবহুল পেশা, বিদেশ ভিত্তিক কর্ম, আউটসোর্সিং, ইনফরমেশন টেকনোলজি। এবার দেখে নিই প্রতিকার ও উন্নতির কিছু উপায়। কর্মক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হয়। রবিবার বা শনিবারে দান ও উপবাস। দশম অধিপতির মূল মন্ত্র জপ করতে হয়। একাদশ ঘরের আলোচনা। একাদশ ভবনকে আমরা মূলত আয় ভাব বলে থাকি, আর এটি ত্রিশরায় ভাবের একটি ঘর। এই ভবনের নাম লাভ স্থান, আয় স্থান বা বন্ধুস্থান। মূল বিষয়বস্তু আয়ের উৎস ও লাভের পরিমাণ। আমরা 10th ঘর থেকে কি দেখেছি? কর্ম। এবারে কর্ম করলেই যে আয় হবে বা কর্ম করলেই যে লাভ হবে তেমন কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। আমরা অনেকেই কাজ করি কিন্তু পয়সার মুখ দেখতে পাই না। তো পয়সার মুখ দেখতে গেলে এই ভবনের গুরুত্ব অনেক বেশি। এটি ইচ্ছা পূরণ বা আশা আকাঙ্ক্ষা পূরণেরও ঘর। এছাড়া এটি আপনার বন্ধু, সহকর্মী এবং নেটওয়ার্ককেও নির্দেশ করে। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আপনার বন্ধু সার্কেলকে দিয়েও অনেকটা আপনাকে চেনা যায়। এই বন্ধু সার্কেল কেমন সেটা কিন্তু বিপদের দিনেই আমরা বুঝতে পারি। আপনার অনেক বন্ধু থাকতে পারে কিন্তু বিপদের সময় কজনকে পাশে পাওয়া যায় সেটা আমরা এই ভবন থেকেই জানতে পারবো। এছাড়া রয়েছে বড় ভাই বা বোন। আমরা 3rd হাউস থেকে পেয়েছিলাম ছোট ভাই বা বোন। 11th হাউস নির্দেশ করে বড় ভাই বা বোন বা তাদের সঙ্গে সম্পর্ক কিরকম। সামাজিক প্রভাব বা গ্রুপ ইনফ্লুয়েন্স, উচ্চ স্তরের সংযোগ বা গণসংযোগ। অর্থাৎ এই ঘরে যখন ভালো প্রভাব থাকে তখন হাই লেভেলের কানেকশন দেখতে পাওয়া যায়। নির্বাচনী সফলতা, রাজনৈতিক প্রভাব। একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ভবনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার আসি শরীরের অঙ্গ যা একাদশ ঘর দ্বারা নিয়ন্ত্রিত। পায়ের গোড়ালি ও শিরা, সঞ্চালন ব্যবস্থার উচ্চ পর্যায়, স্নায়বিক সংযোগ। অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র কতটা ভালো কাজ করবে, শরীরের ভারসাম্য বজায় রাখা। তাহলে এই একাদশ ঘর যখন খারাপ থাকে বা দুষ্ট হয় তখন যেসব রোগ বা সমস্যায় মানুষকে পড়তে দেখা যায় সেগুলি হলো পায়ে শিরার ব্যথা, গোড়ালির সমস্যা, উচ্চ রক্তচাপ বা সঞ্চালন সমস্যা, বন্ধুদের দ্বারা প্রতারণা, আয় হারানো বা কাজে ব্যর্থতা, উচ্চাশা পূরণে বিঘ্ন ঘটতে দেখা যায়। এবার আমরা দেখে নেব যে একাদশপতি যখন অন্যান্য ঘরে যান তখন কি ধরনের রেজাল্ট পাওয়া যায়। একাদশপতি যখন প্রথম ঘরে থাকেন তখন নিজের প্রচেষ্টায় আয়, সম্মান বৃদ্ধি হয়। দ্বিতীয় ঘরে থাকলে ভাষা ও পরিবারের মাধ্যমে অর্থ উপার্জন হয়। অর্থাৎ আপনি খুব সুবক্তা হবেন এবং খুব সহজে আপনার কথার দ্বারা, বাণীর দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারবেন। তৃতীয় ঘরে থাকলে মিডিয়া, যোগাযোগ, লেখালেখি থেকে আয় হয়। চতুর্থ ঘরে থাকলে অনেক সম্পত্তি যেমন বাড়ি, ঘর এবং সেখান থেকে আয়, যানবাহন, গাড়ি, সেখান থেকে শিক্ষাক্ষেত্র থেকে লাভ হয়। পঞ্চম ঘরে সন্তানের মাধ্যমে আয়, বিনিয়োগে সফলতা। অর্থাৎ আপনার যে টাকাটুকুই থাকুক সেটা আপনি সঠিকভাবে ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে
আপনি খুব সুন্দরভাবে একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন। ষষ্ঠ ঘরে থাকলে চাকরির মাধ্যমে আয়, ঋণ পরিশোধ। সপ্তম ঘরের দাম্পত্য ও পার্টনারশিপ ব্যবসায় লাভ। অষ্টম ঘরে থাকলে হঠাৎ আয়, ইনহেরিটেন্স। আমরা যখন অষ্টম ঘর পড়েছিলাম বা আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনি হঠাৎ কিছু অর্থ পেয়ে গেলেন, যেখানে আপনার কোনো পরিশ্রম নেই, যেখানে আপনার কোনো প্রচেষ্টার দরকার পড়ে না, গোপন সংস্থার মাধ্যমে অর্থ পাওয়া যায়। নবম ঘরে থাকলে ভাগ্য, বিদেশ, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আয় হয়। দশম ঘরে থাকলে পেশা থেকে ধনাগম, সম্মান ও স্থায়িত্ব লক্ষ্য করা যায়। একাদশপতি যখন একাদশ ঘরেই থাকেন তখন প্রচুর আয়, ইচ্ছা পূরণ এবং সামাজিক প্রভাব দেখতে পাওয়া যায়। 12তম ঘরে থাকলে ব্যয়ের মাধ্যমে আয় এবং বিদেশে কর্মসুযোগ হয়। এবার দেখে নিই যে শুভ যোগ ও গ্রহ সংযোজন কি রয়েছে। বৃহস্পতি, শুক্র, বুধ এই ঘরে থাকলে অর্থ, বন্ধু ও সামাজিক লাভ হয়। একাদশপতি যদি ত্রিকোণে থাকে বা কেন্দ্রে থাকে তখন আয় বাড়ে। লগ্নপতি একাদশে থাকলে জীবনে অনেক ইচ্ছা পূর্ণ হয়। এবার অশুভ যোগগুলোও একবার দেখে নেওয়া যাক। রাহু, কেতু, শনি এই ঘরে থাকলে বন্ধুর দ্বারা ক্ষতি হয়, অনৈতিক আয় হয়। অর্থাৎ আপনি হয়তো আয় করছেন কিন্তু সেটার সোর্সটা খুব ভালো হয় না। একাদশপতি যদি ষষ্ঠ, অষ্টম বা 12তম ঘরে থাকে তাহলে অনিশ্চিত আয়, আজকে কিছু ইনকাম হলো, কাল হলো না, পরশুদিন একটু বেশি হলো, এইরকম একটা টালমাটাল চলতে থাকে। অতিরিক্ত উচ্চাশা এবং ভুল বন্ধু নির্বাচনে ক্ষতি হয়। এবার দেখি পেশাগত ক্ষেত্র, অর্থাৎ 11th হাউস রিলেটেড যেসব পেশাগুলি রয়েছে সেগুলি হলো নেটওয়ার্ক মার্কেটিং, মাল্টি লেভেল বিজনেস, গ্রুপ ইনফ্লুয়েন্স, রাজনীতি, নেতৃত্ব, মিডিয়া, ইনফ্লুয়েন্সার, ডিজিটাল মার্কেটিং, দলগত ব্যবসা বা কোঅপারেটিভ প্রতিষ্ঠান, এনজিও, ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠান। এবার দেখব প্রতিকার ও উন্নতির উপায়। আপনাকে এই ঘর থেকে আয় করতে গেলে বন্ধুকে সম্মান করতে হবে এবং বন্ধু নির্বাচনে আপনাকে সচেতন হতে হবে। প্রতিদিন কিছু দান, যেমন চিনি বা জামা কাপড় দান করতে হয়। একাদশ ঘরের গ্রহের মন্ত্র জপ করতে হয়। প্রাতঃকালে সূর্য প্রণাম এবং যোগাভ্যাস আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখবে। দ্বাদশ ঘর জ্যোতিষীদের মতে একটি দুস্থান। এটির অবস্থান লগ্ন থেকে 12 নম্বরে, অর্থাৎ 12 নম্বর ঘর এটি। ভবনের নাম ব্যয় স্থান, মোক্ষ স্থান, অপচয় স্থান। এই ভবনটি মোক্ষ ত্রিকোণ অর্থাৎ 4, 8, 12 যে ঘরগুলি নিয়ে মোক্ষ ত্রিকোণ হয়েছে সেই ত্রিকোণের একটি অংশ। মূল বিষয়বস্তু হলো ব্যয় ও ক্ষয়, বিচ্ছিন্নতা ও বিচ্ছেদ, যেমন বিদেশ গমন, বিচ্ছেদ অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চলে যাওয়া বা একাকিত্ব থাকা বা একা থাকা, জেল বা হসপিটালাইজেশন এই ঘর থেকেই পাওয়া যায়। তাই একাকিত্ব, নির্জনতা, নিঃসঙ্গতা, বিদেশ ভ্রমণ, প্রবাসে বসবাস করা, আধ্যাত্মিকতা, সন্ন্যাস বা ধ্যান যোগ, গোপন শত্রু, গোপন সম্পর্ক, নিঃস্বার্থ প্রেম, দান, করুণা এই ঘর থেকেই পাওয়া যায়। শরীরের অঙ্গ যা দ্বাদশ ঘর দ্বারা নিয়ন্ত্রিত, পায়ের পাতা বা গোড়ালি, নিঃসরণ অঙ্গ, এক্সক্রিটারি অর্গ্যানস, অর্থাৎ যেমন আমরা মলত্যাগ করি, শরীর থেকে ঘাম বেরোয়, অর্থাৎ যা কিছু বেরোয় শরীর থেকে সেই অঙ্গগুলো। ঘুম ও মস্তিষ্কের অবচেতন অংশ, দৃষ্টিশক্তি এবং চোখের নিচের অংশ। তাই দ্বাদশ ঘর যদি দুষ্ট হয় তাহলে যে সকল রোগ বা সমস্যা তৈরি হয় সেগুলি হলো অনিদ্রা, মাঝে মাঝে ভয়ানক স্বপ্ন দেখা, মানসিক চাপ বা ডিপ্রেশন, গোপন রোগ, গোপন শত্রুর দ্বারা ক্ষতি। কে ক্ষতি করছে আপনি ধরতেই পারছেন না, কিন্তু আপনি নিজের ব্যবসা বা চাকরি দু জায়গাতেই সেই সফলতা পাচ্ছেন না যতটা আপনার পাওয়া উচিত। চোখের সমস্যা, পায়ের নিচের অংশে ক্ষত,
অস্পষ্ট ব্যয় ও ঋণের বোঝা বেড়ে যাওয়া, ডিপ্রেশন, একাকিত্ব। এবার দেখব দ্বাদশ ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ফল দেয়। দ্বাদশপতি যদি প্রথম ঘরে আসে তাহলে আত্মত্যাগী স্বভাবের হয়। দ্বিতীয় ঘরে এলে পরিবার বা কথার জন্য ব্যয়। অনেক সময় দেখবেন আপনার একটা ভুল বক্তব্য বা ভুল মন্তব্য আপনাকে অনেক পিছিয়ে দেয়। তাই বাণীর ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হতে হবে। আপনি জন্মস্থানে থেকে আয় করতে পারছেন না, আপনাকে বিদেশ যেতেই হয়। তৃতীয় ঘর ভ্রমণে ব্যয়, লেখালেখিতে শান্তি। চতুর্থ ঘরে থাকলে গোপন সম্পত্তি, বিদেশে জীবনযাপন। পঞ্চম ঘরে থাকলে সন্তানের জন্য ব্যয়, আধ্যাত্মিক সন্তান। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দমন, ঋণ পরিশোধের সুযোগ থাকে। সপ্তম ঘরে থাকলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়, বিদেশি জীবনসঙ্গী হয়। অষ্টম ঘরে থাকলে অকাল ব্যয়, গোপন দুর্ভাগ্য। নবম ঘরে থাকলে ধর্মের কারণে আপনার ব্যয়, তীর্থযাত্রা হয়। দশম ঘরে থাকলে পেশাগতভাবে বিদেশ যোগ হয় আপনার। ১১তম ঘরে থাকলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। ১২তম ঘরে থাকলে আধ্যাত্মিক উন্নতি এবং বিদেশে স্থায়ী হতে দেখা যায়। এবার দেখব শুভ যোগ ও গ্রহ সংযোজন। বৃহস্পতি বা শুক্র দ্বাদশ ঘরে থাকলে বিদেশ যোগ এবং আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। দ্বাদশ অধিপতি যদি ৩, ৫, ৯ বা ১১তম ঘরে থাকে তা ব্যয় হলেও উন্নয়নমূলক। এবার দেখব অশুভ যোগ। শনি, রাহু বা কেতু দ্বাদশে থাকলে ব্যয়ের উপর আপনার নিয়ন্ত্রণ থাকে না। দ্বাদশ অধিপতি ষষ্ঠ বা অষ্টম ঘরে থাকলে জেল বা হাসপাতালের যোগ লক্ষ্য করা যায়। শত্রুদের দ্বারা গোপন ক্ষতি হয়। এবার দেখে নেব ১২ নম্বর ঘর কি কি ধরনের পেশাকে নির্দেশ করে। বিদেশে চাকরি, প্রবাস জীবন, হাসপাতাল, আশ্রম, রিসার্চ সেন্টারে কাজ, আধ্যাত্মিক প্রতিষ্ঠানে কাজ, গোয়েন্দা সংস্থা বা গোপন সংস্থায় আপনারা চাকরি বা কাজ করতে পারেন, জেল বা দণ্ডনীয় সংস্থা সংক্রান্ত পেশা, গভীর গবেষণার পেশা যেরকম প্যারাসাইকোলজি, ট্যান্ট্রা, মেডিটেশন। তো বন্ধুরা, এই ছিল আমার ১২ নম্বর ঘরের প্রতিবেদন এবং এখানে ১২টি ভবন সংক্রান্ত যে সিরিজ সেটি শেষ হচ্ছে। আর আমরা শুরু করতে চলেছি আর একটা নতুন সিরিজ, যেটায় আমরা ৯টি গ্রহ নিয়ে ৯টি পর্বে আলোচনা করব। আরেকটি সুখবর হচ্ছে যে আপনার যদি জন্মকুণ্ডলী না তৈরি থাকে, আপনার যদি জানা না থাকে যে কোন ঘরে কোন গ্রহ বসে আছে বা কোন ভবনের কে অধিপতি, তাহলে ভবিষ্যদৃষ্টি আপনার জন্য এনেছে একটা বিনামূল্যে সুযোগ আপনার কুণ্ডলী বানিয়ে দেবার। নিচে দেওয়া আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন bhavishyadrishti.in। সেখানে আপনার ডিটেলসগুলো দিলে আমরা ফ্রিতে আপনাকে কুণ্ডলী বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব। বন্ধুরা, আপনারা আমাকে জানান যে এই প্রতিবেদনগুলি বা এই সিরিজগুলি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।